গিন্নি, আমি এখন চললাম। আজ একটু সকাল সকাল রাজসভায় যেতে হবে, বুঝলে? কাল যেতে খুব দেরি হয়ে গিয়েছিল। যাও, তবে যাবার আগে তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, একটা কথা, আচ্ছা বলো শুনি। এই আমার একটা নতুন কানের দুলের শখ হয়েছে গো। তুমি আমাকে একটা কানের দুল গড়িয়ে দাও। ও একটা? দোকানে নয় বলছো? বলো যা, আমি কি তোমার মতো কান কাটা নাকি? বলি দুল কখনো এক কানে হয়? কোনোদিন কেউ শুনেছে? কথা ঘোরাবে না একদম, বলে দিচ্ছি। হ্যাঁ, পাগল, আমি কথা ঘোরাবো? তুমি তো আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ। আবার বাজে কথা। আমি এখন চললাম। এবার এই কাজটাও করতে হবে রে বটা ঘটা। আপনি কোনো চিন্তা করবেন না, কিন্তু আপনি ওই পুটির বাবার জমিতে মই দিতে চাইছেন কেন একটু বলবেন? শোন, ওই পুঁটির বাবা অনেক ভাগ চাষিদের দিয়ে চাষ করিয়েছে, আর জমিতে পাকা ধান পুরো ভরে আছে। তোরা তো জানিস যে সমস্ত চাষি পাকা ফসল ফলায়, তাদের কাছ থেকে আমি নিজের জন্য একটু বেশি করে খাজনা নিই। মন্ত্রী দেখছি খুব গদগদ হয়ে বটা আর ঘটার সাথে কথা বলছে। এবার আমি বেশ বুঝতে পারছি কালকে আমার পড়ে যাবার জন্য ওই মন্ত্রীই দায়ী। মন্ত্রী আমার ভাবমূর্তি মহারাজের সামনে খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে। না, এর একটা বিহিত করতেই হবে আমাকে আজ রাত সভায়। ওহো, এবার এবার বুঝতে পেরেছি। কিন্তু পুঁটির বাবা কিছুতেই আমাকে ওই ভাগ চাষিদের নাম বলছে না। আমি এটা মেনে নেব না। পুরো খাজনায় রাজকোষে চলে যাবে, আর আমার লবডঙ্কা। না না মন্ত্রী মশাই, এ তো আপনার উপর জুলুম। আমরা আজ রাতেই ওই পুটির বাবার জমিতে মই দেব, কিন্তু রাতের অন্ধকারে আমরা ঠিক জমিটা বুঝতে পারবো না। আপনাকে কিন্তু একটু সঙ্গে থাকতে হবে। ঠিক আছে, আমি থাকবো তোদের সাথে। হ্যাঁ, মহারাজ, গোপাল আজ একদম ঠিক সময় চলে এসেছে। সে তো দেখতেই পাচ্ছি। হায় গোপাল, তোমার আর রানীমার হাতে রাখি পরা হলো না। না, পড়া হলো না, তবে তাতে কিছু হয়নি। কি বলছো গোপাল? মহারাজ, গোপাল বলছে। আমাকে কথা শেষ করতে দিন মন্ত্রী মশাই। কি মুচকি হাসছো গোপাল? পুটির মা আমাকে রাখি পরিয়েছে। কোথায় তোমার রাখি গোপাল? ওই পট্টিটা? হ্যাঁ, ওটা তোমার রাখি? হ্যাঁ, এতে এত হাসির কি আছে? মহারাজ, আমার নিজেরই একটা ছড়া মাথায় এসেছে। আপনি অনুমতি দিলে বলতে পারি, যদিও আমি সভাকবি নই। অনুমতি দিলাম মন্ত্রী। পুঁটির মা যমুনা, গোপাল হলো জম, গোপালের হাত গেছে কেটে, মাথায় আলুর দম। শুধু হাত নয়, নয় শুধু মাথা, লেগেছে যে পাঁজরে, এসবই হলো মন্ত্রীর বিষ চোখের কুনজরে। কি এত বড় কথা? আমি তোমাকে কুনজর দিয়েছি? আপনি ছাড়া আর কে দেবেন? আমি একটা ছড়া বলতেও মহারাজের অনুমতি নিই, তুমি সেটুকু নেবার প্রয়োজন বোধ করো না। তোমার এত বড় স্পর্ধা হয় কি করে গোপাল? আমার মনে হয় মহারাজ, এবার দুজনেরই থামা প্রয়োজন। আমারও তাই মনে হয়। এই কথার কোনো শেষ নেই। এত কথায় নতুন কিছুই আবিষ্কার হবে না। হ্যাঁ, এই সময়টাই বড় অশুভ মহারাজ। কিন্তু গোপাল, তোমার যে পাঁজরে লেগেছে একবারও কিন্তু আগে বলনি তো। বললে একটি ওষুধ দিতাম। এসব বাহানা, ওর কিচ্ছু লাগেনি। ও কাল দেরি করে আসার জন্য এখন বাহানা বানাচ্ছে। আমাকে নিয়ে ছড়া টিপ্পনি কাটবার আপনি কে হে? আমার সম্বন্ধে বাজে কথা বলার অনুমতি তোমাকে কে দিয়েছে গোপাল? তুমি বলছো আমার বিষ নজরে তোমার লেগেছে? প্রমাণ আছে? প্রমাণ কি আমি সঙ্গে নিয়ে ঘুরি? গোপাল, তুমি ইচ্ছা করে দেরি করে এসেছো যাতে রানীমা তোমাকে রাখি পরাতে না পারে। এর মানে জানো গোপাল? আমি বলছি তুমি রানীমাকে অপমান করেছো। মহারাজ, আপনি বলুন
আমাদের সভাসদদের মধ্যে গোপাল কি কোনোভাবে থাকবার যোগ্য? না না না, সব কথা শুনে আমারও মনে হচ্ছে গোপাল তুমি বাহানা বানাচ্ছ। তুমি রানীকে অপমান করে রাজসভায় থাকবার যোগ্যতা হারিয়েছো। তুমি চলে যাও রাজসভা থেকে। তোমাকে আমাদের আর প্রয়োজন নেই। যথাজ্ঞা মহারাজ। এবার বুঝবে ঠেলা পুটির বাবা, কত ধানে কত চাল। নে নে, তোরা কাজ কর, তোরা কাজ শুরু কর। এই রে, কে আসছে? তাই তো, একটা ছায়ামূর্তির মতো এগিয়ে আসছে। ওরা ওদিকটা কাজ করতে থাক, আমি এদিকটা দেখছি। এই কে? নবাবের চিঠি এসেছে। নবাব খাজনা চেয়ে পাঠিয়েছে। এবারে শুনছি তো ভালোই ফসল হয়েছে, তাই নবাবকেও ভালো রকমই খাজনা দেওয়া যাবে। নবাবও ভীষণ খুশি হবেন। মহারাজ, আমি যেটা বলতে চাইছি, কি তোমরা এভাবে রাজসভায় কিছু কি হয়েছে? কেঁদো না, কাঁদলে না আমি বড় অসহায় বোধ করি। কি হয়েছে আমাকে বলো, আমি কিছু একটা উপায় বার করব। মহারাজ, আমাদের সর্বনাশ হয়ে গেছে। এবার সুন্দর পাকা ধান হয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে কেউ আমার জমিতে মই দিয়ে সব নষ্ট করে দিয়েছে। সে কি, কে করতে পারে এমন ভয়ানক কাজ? মন্ত্রী, তুমি কাউকে আন্দাজ করতে পারো? আগে না মহারাজ, একদম না। আপনাকে খাজনা দেবার মতো আমাদের যে কিছুই নেই মহারাজ, আমাদের যে সব হারালো। ঠিক আছে, তোমরা আর কেঁদো না, এখন ঘরে যাও তো যাও। যেই দোষী হোক সে নিশ্চয়ই শাস্তি পাবে। আর তোমাদের খাজনা পুরো মকুব। না না না, কোনো খাজনা দেবার প্রয়োজন নেই। না 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 না, এ আমি কিছুতেই মেনে নেবো না। কৃষ্ণচন্দ্র যা খাজনা পাঠিয়েছে তা না পাঠানোর মতোই। এইটুকু খাজনাতে কি হবে? কোথাকার কে পুঁটির বাবা তার পাকা ধানে কে মই দিয়েছে সেটা শুনে নবাব কি করবে? হ্যাঁ গো, আমার সোনার দুলের কি হলো? ধুত্তর, একেই দেখছো মহারাজের ওখানে চাকরি আমার চলে গেছে। সংসার কিভাবে চলবে সেটাই ভাবছি, ইনি এলেন সোনার দুলের কথা বলতে। ওরকম শখের চাকরি করাও যা আর না করাও তা। ওই যখন চাকরি করতে তখনও তো শুনতাম তোমার নাকি কড়ি মোহর কিছুই নেই। আমি কিচ্ছু শুনতে চাই না। সামনে আমার বোনপোর বিয়ে, তুমি যেখান থেকে পারো ধার দেনা করে হলেও আমার জন্য সোনার দুল তোমাকে নিয়ে আসতেই হবে। কি আবদার! আচ্ছা, কাল যাবো শাকরার কাছে, বাকিতে যদি দেয়। ঘরে না বসে থেকে তাই যাও। খুবই গুরুগম্ভীর বিষয়। নবাব একটি পত্র পাঠিয়েছেন, আর তাতে বলা হয়েছে হয় নবাবের পুরো খাজনা চাই, নয়তো পুঁটির বাবার পাকা ধানে যে মই দিয়েছে তাকে তার চাই। এটা কি করে সম্ভব মহারাজ? কে পুঁটির বাবার পাকা ধানে মই দিল তা তো আমরা জানি না। জানতে হবে, তুমি যেহেতু রাজ্যের মন্ত্রী তাই তোমাকেই জানতে হবে। আচ্ছা, আমি দেখছি মহারাজ, ঠিক কি করা যায়। ভাবো, তোমরা সবাই ভাবো। নবাব রীতিমতো অপমান করেছে আমাকে। বলেছে যে মই দিয়েছে তাকে না পেলে আমার গর্দান নেবে। আমি ভাবছি যে মই দিয়েছে না তার আমি গর্দান নেব।
সোনার দাম যে অনেক বেড়ে গেছে গোপাল। আমি বুঝতে পারছি। ওই একটু অল্প সোনা দিয়ে খাতটা মিশিয়ে বানিয়ে দাও দেখি, মানে বেশ যেন চকচক করে আর কি। তাহলেই আমার গিন্নির মুখটা ঝকঝক করবে। কি যে বলেন গোপাল দাদা। আচ্ছা, এই আংটিতে কত ভরি সোনা আছে একটু মেপে দিন না। এই আংটি কোথায় পেলি বল? যাব বাবা, তোমাকে বলতে যাবো কেন হে? হ্যাঁ, এবার মারা খাবি কিন্তু। এটা মন্ত্রীর আংটি, আমি খুব ভালো করেই চিনি। তুই মন্ত্রীর আংটি চুরি করেছিস? চুরি করব কেন? মন্ত্রী মশাই আমাকে দিয়েছেন। মন্ত্রী মশাই এমনি এমনি তোকে এত দামি আংটি দিয়ে দিল? এটা আমি বিশ্বাস করব? সকাল সকাল এসব কি বাবারে? তোমরা দুজনেই যাও এখান থেকে, শেষে আমি না ঝামেলায় পড়ি। মহারাজ যদি জানতে পারে তাহলে আমারই বিপদ। কেলা তো হাজতে গেলেও ওর কিছুই যাবে আসবে না। আর গোপাল, তোমার তো চাকরি নেই, ধারে এখানে কিছুই হবে না। যাও 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 যাও। তুই যদি আমাকে পুরো কথা না বলিস তাহলে তোর জায়গা হবে গারদে, বুঝলি? যা ঘটেছে পুরো বল। বিশ্বাস করো, এটা আমাকে মন্ত্রী মশাই দিয়েছে। কারণ ওই অন্ধকার রাতে মন্ত্রী পুঁটির বাবার জমিতে মই দিচ্ছিল, আর আমি সেখানে। জমিতে মই দেওয়া দেখে ফেলেছিস? এখন এখান থেকে তাড়াতাড়ি চলে যা আর সব ভুলে যা। চলে যেতে পারি, কিন্তু ভুলে যাব কি করে মন্ত্রী মশাই? আশা করি এটা পেলে নিশ্চয়ই ভুলে যাবি। এতে যা শোনা আছে তাই দিয়ে তুই আরাম করে থাকতে পারবি। আমি সব ভুলে গেছি। মহারাজ, এই হলো পুরো ঘটনা। আমি জানতে পেরেই ওকে রাজসভাতে নিয়ে এসেছি। আমাকে মাফ করে দিন মহারাজ, আমি কিছু করিনি, আমি শুধু দেখে ফেলেছিলাম। তুমিও দোষী। তোমার এই ঘটনার কথা আমাকে জানানো উচিত ছিল। কি ঘটনা মহারাজ? আপনি কি বুঝতে পারছেন না? চেলা আমার আংটি চুরি করে ধরা পড়েছে, আর এখন নিজেকে বাঁচাবার জন্যে আমার নামে গল্প বানাচ্ছে। তাই নাকি মন্ত্রী মশাই? যদি আপনার আংটি চুরি হতো তাহলে আপনি নিজেই তো অভিযোগ করতেন। কই, আপনি তো তা করেননি। না মানে চুপ করো মন্ত্রী, তোমার শাস্তি আমি দেব না, নবাব দেবেন। নবাবের হাতে আমি তোমাকে তুলে দেব। প্রহরী, এক্ষুনি মন্ত্রীকে বন্দি কর। শুধু আমাকে বন্দি করলেন মহারাজ, ঘটার বটাও আমার সাথে ছিল। তাদের কথাও মহারাজ ভাববে মন্ত্রী মশাই, আপনাকে ভাবতে হবে না। মন্ত্রীর 1 বছরের মাইনে যা মূল্য হয় সেটা পুঁটির পরিবার আর ভাগ চাষীদের দেওয়া হলো। আর গোপাল, তোমার কাছে আমি নিজেই লজ্জিত। তুমি রাজসভায় তোমার জায়গায় বসে আমার লজ্জার হাত থেকে মুক্তি দাও গোপাল। যথা আজ্ঞা মহারাজ। গোপাল দাদা, তুমি আমাদের যা উপকার করলে তা কোনোদিন ভুলবো না। রাখি পূর্ণিমার দিনে তুমি কাপড়ের পাড় ছিঁড়ে পট্টি বেঁধেছিলে আমার ক্ষতস্থানে, ওটাই ছিল আমার কাছে রাখি। তাই বোনের বিপদে আপদে রক্ষা করা তো আমার কর্তব্য। বলি কি গো, বলি উঠবে তো নাকি? এখন নয়, পরে পরে। পড়ে পড়ে তো বেলাই বয়ে যাবে, বয়েই যাবে, কিন্তু তুমি আর উঠবে না। এ আমি ভালো করেই জানি। তুমি সব জানো। এবার যাও তো, আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও। না, দেব না। বলি সামনেই রাখি পূর্ণিমা আসছে, সে কথা কি তোমার মাথায় আছে? হ্যাঁ, সর্বনাশ! তার মানে তোমার সেই পেটুক ভাইটা আবার আসবে আর ভুঁড়ি ফুলিয়ে গান্ডে পিণ্ডে খাবে? আই 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 আই, একদম আমার ভাইয়ের নামে উল্টো পাল্টা বকবে না। হ্যাঁ, 10টা নয়, 5টা নয়, আমার ওই একটা মাত্র ভাই। ভাবছি এবার রাখি পূর্ণিমার দিন ভাইয়ের হাতে রাখি বেঁধে ভাইকে একটা নতুন ধুতি উপহারে দেব। যাও না, যাও না, বাজার থেকে একটা ভালো ধুতি কিনে নিয়ে এসো না। শোনো, এখন না কাছে পয়সা কড়ি নেই গিন্নি। সে কোন সময় থাকে শুনি? এক কাজ করো, তুমি বরং মহারাজের কাছে গিয়ে কিছু পয়সা কড়ি চেয়ে আনো। কিন্তু কিন্তু ভাইকে আমি খালি হাতে ফিরিয়ে দিতে কিছুতেই পারবো না, বলে দিলাম। আরে গিন্নির ভাইয়ের জন্য ধুতি কিনতে গিয়ে আমার গামছা খুলে যাওয়ার উপক্রম হলো দেখছি। এবার কি করি? না, গিন্নি যেটা বলে গেল সেটাই করি আর কি। কি হলো মহারাজ? আজ এসে থেকে দেখছি আপনি গাল ফুলিয়ে বসে আছেন।
কি আবার হবে? কৃষ্ণনগরের সীমানায় যে এক কাঠা বেওয়ারিশ জমি আছে না, ওটা নবাব বাহাদুর কিছুতেই ছাড়তে চাইছেন না। কিন্তু ওই জমির যিনি মালিক ছিলেন তিনি তো কৃষ্ণনগরের বাসিন্দা ছিলেন। কিন্তু সেই কথাটা নবাব বাহাদুরকে বোঝাবে কি? উনি তো জেদ ধরে বসে আছেন, কিছুতেই ওই জমিটা ছাড়তে চাইছেন না। ওই জমিটা পেলে আমি পুরো কৃষ্ণনগর রাজ্যটা ঘিরে ফেলতে পারতাম। তাহলে শত্রু আক্রমণের ভয়ও থাকতো না। ঘরে শত্রু থাকতে আর বাইরের শত্রুর ভয় কিসের? মানে কি বলতে চাইছো গোপাল? আগে আপনাকে তো আমি কিছু বলিনি মন্ত্রী মশাই, আমি বলছি আমার শ্যালকের কথা। কেন কেন গোপাল, তোমার শ্যালক আবার কি করলো? কি আবার করবে? আমার গিন্নি জেদ ধরেছে যে এবারে রাখি পূর্ণিমায় ভাইয়ের হাতে রাখি বেঁধে ভাইকে একটা নতুন ধুতি উপহার হিসেবে দেবে। এদিকে আমার ট্যাগ খালি। ও, এইবার বুঝেছি। তাই তুমি সকাল সকাল ভুঁড়ি দোলাতে দোলাতে মহারাজের কাছে হাত পাততে এসেছো, তাই তো গোপাল? আগে আমার হাত আমি যেখানে খুশি পাতবো, তাতে আপনার কি মন্ত্রী মশাই? গোপাল, এখন আমি কিন্তু তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। এমনিতেই আমার মাথায় হাজার হাজার চিন্তা, এত কিছুর মাঝখানে আর টাকা টাকা করো না তো। আপনি বুঝতে পারছেন না মহারাজ, আজ আমার গিন্নির ভাইয়ের জন্য নতুন ধুতি কিনে নিয়ে না গেলে আমাকে খালি পেটে ঘুমোতে হবে। আপনি আমার গিন্নিকে চেনেন না মহারাজ, আমাকে বাঁচান মহারাজ। আর তুমিও নবাব বাহাদুরকে চেনো না গোপাল। নবাব বাহাদুরকে ওই এক কাঠা জমি না ছাড়লে আমারও স্নান খাওয়া সব একেবারে মাথায় উঠবে। তার উপর আমার রাজ্যের গরিব চাষিরা ওই জমিতে আলু চাষ করেছে, আমি কিছুতেই ওই জমিটা নবাব বাহাদুরকে দিতে পারবো না। আগে আগে গোপাল যখন আছে তখন আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। দরকার হলে আমি নবাব বাহাদুরের পায়ে ধরবো, ওনাকে বোঝাবো, কিছু না কিছু একটা ব্যবস্থা আমি করবই মহারাজ। গোপাল নিজের গিন্নিকে সামলাতে পারে না, আর বাংলার নবাবকে নাকি সামলাবে? হাসালে গোপাল, হাসালে। আগে হাসুন হাসুন, গোপাল ভাঁড়ের কাজই তো হাসানো। মহারাজের জয় হোক। নবাব বাহাদুর আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন। নবাব বাহাদুর? আরে এই মন্ত্রী, চিঠিতে কি লেখা আছে পড়ে ফেলো না। আগে এখনই পড়ছি মহারাজ। সর্বনাশ! নবাব বাহাদুর লিখেছেন, আগামী পূর্ণিমার মধ্যে কৃষ্ণনগরের সীমানায় যে এক কাঠা জমি আছে ওটা ওনার নামে লিখে না দিলে উনি আপনাকে বিরিয়ানির হাঁড়ির মধ্যে ঢুকিয়ে সেদ্ধ করে দেবেন। সর্বনাশ! যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো দেখছি। এই এবার কি হবে গো? যে করেই হোক মহারাজকে এই বিপদ থেকে উদ্ধার করতেই হবে। মহারাজ খুশি হলে আমার ট্যাগ আবার ভরে যাবে। মহারাজ খুশি, গিন্নিও খুশি, আর আমার শান্তি। মহারাজ, আর কোনো উপায় নেই, আপনি বরং জমিটা ছেড়ে দিন। না মহারাজ, তার আগে আমি একবার আমাদের নবাব বাহাদুরের সঙ্গে কথা বলতে চাই। নবাব বাহাদুর যা একগুঁয়ে লোক, ওনাকে বুঝিয়ে রাজি করানো আর ওই হাতিকে আলোয়ান পরানো একই ব্যাপার। আর গোপাল ভাঁড়ও কম যায় না রাজবৈদ্য। বেশ বেশ, তাই হবে। আমরা তাহলে কালই সকাল সকাল রওনা দেব। কই গো, একটু জল দাও। এবার আলু চাষ কেমন হচ্ছে গো? দুটো পয়সা কড়ির মুখ দেখতে পাবো তো? চাষ তো ভালোই হচ্ছে, আলুর ফলনও ভালোই হবে আশা করি, কিন্তু জমিটা কতদিন থাকবে সেই হলো চিন্তার বিষয়। কেন কেন? মহারাজ তো নিজে তোমাকে অনুমতি দিয়েছে ওই জমিতে চাষ করার। সে হলেও ওই জমিটা নিয়ে মহারাজ আর নবাব বাহাদুরের মধ্যে অনেক দিন ধরেই টানাটানি চলছে। এই তো কদিন আগেও নবাব বাহাদুর লোক পাঠিয়েছিলেন জমিটা কি অবস্থায় আছে সেটা দেখার জন্য। ওই জমিটা চলে গেলে আমাদের যে পথে বসতে হবে। হায় 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 ভগবান, আমাদের দিকে একটু মুখ তুলে তাকাও।
এই দেখুন জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্র একেবারে দলবল নিয়ে চলে এসেছেন। এসো এসো কৃষ্ণচন্দ্র এসো। ওই জমিটা আমার নামে লিখে দিতে এসেছো বুঝি? না মানে আপনি আরেকবার একটু ভেবে দেখুন নবাব বাহাদুর, ওই জমিটা পেলে আমার কতটা উপকার হবে। উপকার তোমার হবে তাতে আমার কি? আর তুমি প্রজাদের ওই জমিতে চাষ করার অনুমতিও দিয়েছে শুনলাম। তোমার রাজ্যের এক প্রজা ওই জমিতে আলু গাছ বসিয়ে আলু চাষও শুরু করেছে। কি ভেবেছিলে কৃষ্ণচন্দ্র? আমি কিচ্ছু জানতে পারবো না? না না আমি মানে নবাব বাহাদুর, ছোট মুখে বড় কথা, তাও বলি, ঝামেলা না করে আলোচনা করে সব মিটিয়ে নিলে হয় না? দেখেছেন জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্র যেই বিপদে পড়েছে অমনি গোপালকে বগল দাবা করে নিয়ে এসেছে। আলোচনা মানে কিসের আলোচনা? এই এই যেমন জমিটা যেমন আছে তেমনই থাক। ওই জমিতে যা চাষবাস হবে তার অর্ধেক নেবেন আপনি, আর অর্ধেক নেবে মহারাজ। ভালোই বুদ্ধি ফেলেছো কৃষ্ণচন্দ্র, তাই গোপালকে সঙ্গে এনেছো। তবে আমিও ছেড়ে দেবো না, বুঝলে? দেখুন না নবাব বাহাদুর, যদি আলোচনা করে সব মিটিয়ে নেওয়া যায় তাহলে ভালোই হয়। আপনি যে প্রস্তাব দেবেন আমরা তাতেই রাজি, শুধু জমিটা যেমন আছে তেমনই থাকবে। তাই নাকি? আমি যে প্রস্তাব দেবো তাতে তোমরা রাজি? বাবা বাবা বাবা, তাহলে শোনো কৃষ্ণচন্দ্র, আমি চাই ওই জমিতে কোনো মানুষ যেন পা না দেয়। ওই জমি আমি না পেলে কাউকে পেতেও দেবো না। হ্যাঁ, এ আবার কেমন প্রস্তাব নবাব বাহাদুর? কেন কেন, একটু আগেই তো তোমার মন্ত্রী বলল আমি যে প্রস্তাব দেবো তোমরা নাকি তাতেই রাজি। আগে তাই হবে নবাব বাহাদুর, আমরা কেউ ওই জমিতে পা দেব না। কিন্তু ওই জমিতে আমাদের রাজ্যের এক গরিব প্রজা আলু চাষ করেছে, তাকে যদি আপনি অনুমতি দেন, যতদিন না ফসল ফলছে ততদিন ওই জমিতে পা দেওয়ার, তাহলে খুব উপকার হয় নবাব বাহাদুর। না 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 না, আমি এক কথার মানুষ। আমি যখন বলেছি তখন আজ থেকে ওই জমিতে কেউ পা দেবে না, মানে কেউ পা দেবে না। কথার খেলাপ হলে আমি কিন্তু ওই জমি কেড়ে নেবো, এই বলে দিলাম। আচ্ছা, মুশকিল তো। পুটির বাবা ওই জমিতে এত টাকা খরচা করে আলু চাষ করেছে, ফসলের মুখ না দেখলে যে ওদের পরিবারটা পথে বসবে। এদিকে নবাব বাহাদুরও জেদ ধরে বসে আছেন। না, এবার কিছু একটা করতেই হবে। এই তোদের গোপাল দাদু বাড়িতে নেই। কোথায় গেছে গোপাল দাদু? তোদের গোপাল দাদু মহারাজের সঙ্গে মুর্শিদাবাদে গেছে। আর তোরা চারজন কেন? মুটিকে দেখছি না তো। ওই জন্যই তো আমরা গোপাল দাদুর কাছে এসেছি দিদা। পুটি বলেছে এবার নাকি ও আমাদের রাখি পরাবে না। সে কি? পুটির আবার কি হলো? কারবার কি হয়েছে? পুটির গো পুটির, পুটি বলছে এবার নাকি ও রাখি পরাবে না। এই ন্যাপলা, গুলটে, ন্যাপা, পুচকে, তোরা কিছু বলিসনি তো পুটিকে? না গোপাল দাদু, আমরা কিচ্ছু বলিনি। চল তো একবার কি দেখে আসি পুটির আবার কি হলো। পুটি, এই পুটি, পুটি, এই যে কি হয়েছে রে তোর? কিছু না গোপাল দাদু। না 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 না, কিছু একটা তো হয়েছে, বল বল বল। জানো তো গোপাল দাদু, এবার আলু চাষ কেমন হচ্ছে গো? দুটো পয়সা কড়ির মুখ দেখতে পাবো তো? চাষ তো ভালোই হচ্ছে, আলুর ফলনও ভালোই হবে আশা করি। কিন্তু জমিটা কতদিন থাকবে সেই হলো চিন্তার বিষয়। ওই জমিটা নিয়ে মহারাজ আর নবাব বাহাদুরের মধ্যে অনেক দিন ধরেই টানাটানি চলছে। ওই জমিটা চলে গেলে আমাদের যে পথে বসতে হবে। হায় 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 হায়। তাহলে এই ব্যাপার। আমরা খুব গরিব গোপাল দাদু, আর রাখি পরালে ভাইদের উপহার কিনে দিতে হয়, কিন্তু উপহার কিনতে গেলেও তো পয়সা দরকার হয়। তাই তুই কাউকে রাখি পরাবি না বলেছিস, তাই তো? হ্যাঁ গোপাল দাদু। পাগলি মেয়ে একটা। শোন, তুই কোনো চিন্তা করিস না পুটি, তোদের গোপাল দাদু বেঁচে থাকতে তোদের কোনো আনন্দই মাটি হবে না। আসছে পূর্ণিমায় তুই সবাইকে রাখি পরাবি। কি মজা, কি মজা।
এবারে আমাকে একটু বুদ্ধির গোড়ায় ধুনো দিতে হবে। একটা জব্বর দেখে উপায় বার করতে হবে যাতে মহারাজও খুশি হয় আর বাচ্চারাও। এই ওঠো ওঠো, এই জমি থেকে ওঠো। কেন উঠবো কেন? আপনারা কারা? আমরা নবাব বাহাদুরের প্রহরী। নবাব বাহাদুরের হুকুম, আজ থেকে যেন কেউ ওই জমিতে পা না দেয়। হ্যাঁ, তাই জমি পাহারা দেওয়ার জন্য উনি আমাদের পাঠিয়েছেন। এবার তাড়াতাড়ি জমি থেকে পা তুলে নাও, না হলে সারা জীবন কারাগারে কাটাতে হবে, এই বলে দিলাম। না না না, আমার ঘর সংসার বউ বাচ্চা আছে, আমি কারাগারে থাকলে ওদের দেখবে কে? আমি চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি। মহারাজ। এই যে মন্ত্রী, তুমি হলে যত নষ্টের মূল। কেন মহারাজ, আমি আবার কি করলাম? তোমাকে কে বলেছিল? কে বলেছিল নবাব বাহাদুরের সামনে মুখ খুলতে? এই তোমার জন্যই নবাব বাহাদুর অমন একখানা প্রস্তাব দিলেন, আর আমাদেরও সেটা মুখ বুঝে মেনে নিতে হলো। একটু বোঝার চেষ্টা করুন মহারাজ। তখন ওরকম না বললে নবাব বাহাদুর আরও রেগে যেতেন। এখন জমিটা নবাব বাহাদুরেরও না, আপনারও না। সেটাই তো সমস্যা। ওখানে আলু চাষ করেছে আমারই রাজ্যের এক প্রজা, তার কি হবে শুনি এখন? তার কথা বাদ দিন, জমির ঝামেলা মাথা থেকে নেমেছে এই অনেক। মহারাজ, আমাকে বাঁচান মহারাজ। তুমি তো ওই জমিতে আলু চাষ করেছিলে, কি তাই না? আগে হ্যাঁ মহারাজ, একটু আগে নবাব বাহাদুরের দুজন প্রহরী এসে আমাকে জমি থেকে পা তুলে নিতে বললেন, আর বললেন ওই জমিতে আর কোনোদিনও পা না দিই, তাহলে নাকি আমাকে সারা জীবন কারাগারে কাটাতে হবে। সে কি? এক কাজ করো, তুমি বরং চাষবাস ছেড়ে অন্য কোনো ব্যবসা শুরু করো। ওই জমিতে আর কোনো মানুষই পা দিতে পারবে না। অনেক কষ্ট করে ওই জমিতে আলু চাষ করেছি মহারাজ, ফসল তুলতে না পারলে যে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমাকে সাহায্য করুন মহারাজ, আমার বউ ছেলে মেয়ে না খেতে পেয়ে মরে যাবে। গোপাল ভাঁড় বেঁচে থাকতে সেটা হবে না পুটির বাবা। গোপাল? ওহ, তুমি আবার কি করবে? দেখুন না শুধু কি করি। পুটির বাবা, বলো গোপাল দাদা। আসছে রাখি পূর্ণিমার মধ্যে তোমার গাছের আলু ফলবে তো? সে রোজ যদি গাছে জল দেওয়া যায় তাহলে ফলবে বই কি। বেশ, তুমি রোজ তোমার চাষ করা আলু গাছে জল দেবে, কিন্তু পাশের জমিতে দাঁড়িয়ে ছুঁড়ে ছুঁড়ে ভুলেও ওই জমিতে পা দেবে না। তারপর বাকি কাজটা গোপাল করবে। এই গোপাল, কি চলছে বলো তো তোমার মাথায়? বুদ্ধি মহারাজ, বুদ্ধি। আমি ঠিক ওই জমির আলু বার করে আনবো, তাও জমিতে পা না দিয়ে। সত্যি? আগে সত্যি 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 3 সত্যি। ফসলের মুখ তুমি দেখবেই পুটির বাবা। গোপাল ভাঁড় কথা দিল। বেশ বেশ গোপাল, আমার না তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে। আর মহারাজ, আমার দিকটাও একটু দেখুন এবার। সবই তো জানেন আপনি মহারাজ। এই না, এটা দিয়ে আপাতত কাজ চালাও, বাকিটা দেব কাজ হওয়ার পর। ধন্যবাদ মহারাজ। এটা দিয়ে গিন্নির ভাইয়ের জন্য নতুন ধুতি কিনে আপাতত গিন্নির মুখ বন্ধ করি, তারপর নবাবের মুখ বন্ধ করব রাখি পূর্ণিমার দিন। চলি মহারাজ। আপনি আবার গোপালের ফাঁদে পা দিলেন মহারাজ। গোপাল ওসব কিচ্ছু করবে না, ও আপনাকে বোকা বানিয়ে মোহন নিয়ে গেল। চুপ কর তো মন্ত্রী, বেশি বকবক করলে না তোমাকে ওই জমিতে ছেড়ে দিয়ে আসবো। তারপর নবাব বাহাদুর তোমার 2 ঠ্যাং খুলে যখন হাতে দিয়ে দেবেন তখন বুঝবে ঠেলা। ওরে বাবারে, না 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 না, আমি আর কিচ্ছু বলবো না। আমরা কোথায় যাচ্ছি গো গোপাল দাদু? রাস্তা বানাতে। কোথায় যাওয়ার রাস্তা গোপাল দাদু? দাঁড়া দাঁড়া,
সব যদি এখনই বলে দিই তাহলে কাল সকালে চমকটা দেব কি করে? তাই মুখ বন্ধ। চল তাড়াতাড়ি। এই যে পুটির বাবা, তাড়াতাড়ি চলে এসো, আলু তুলতে যেতে হবে তো। হ্যাঁ, কি বলছো গোপাল দাদা? ওই জমিতে পা দিলে যে নবাব বাহাদুর আমাকে কারাগারে ঢুকিয়ে দেবেন বলেছেন। গোপাল থাকতে ওটি হবে না যে। এই গোপাল, আরে তুমি কি করেছো বলো তো? চলুন মহারাজ, গেলেই সব দেখতে পাবেন। ওই দেখুন মহারাজ, নবাবের দুজন প্রহরী দাঁড়িয়ে জমি পাহারা দিচ্ছে। দিক, ওদের কাজ ওরা করুক, আর আমাদের কাজ আমরা। এটা কি গোপাল দাদা? এটা হলো সুড়ঙ্গের মুখ। এই রাস্তা ধরে গেলে সুড়ঙ্গ তোমাকে নিয়ে যাবে ওই জমির নিচে, যে জমিতে তুমি আলু চাষ করেছো। আর আমরা সবাই জানি আলু হয় মাটির নিচে, তার ফলে তোমাকে আর ওই জমিতে পা দিয়ে ফসল বার করতে হবে না পুটির বাবা। তুমি এই সুড়ঙ্গ ধরে গেলেই ফসল পাবে। তাই নাকি? তবে আমি এক্ষুনি যাচ্ছি গোপাল দাদা। বাহ গোপাল, বাহ, দারুণ বুদ্ধি তো। গোপাল ভাঁড়ের বুদ্ধি দারুণ না হয়ে উপায় আছে মহারাজ। সত্যি তো, ইস, এই বুদ্ধিটা আমার মাথায় এলো না কেন? আগে সারাদিন কি করে চুরি করা যায় সেই চিন্তা মাথায় ঘুরলে ভালো চিন্তা আসবে কি করে মন্ত্রী মশাই? এই দেখুন মহারাজ, আমার চাষ করা ফসল, এবার এগুলো বাজারে বিক্রি করে আমি সংসার চালাতে পারবো, আমার ছেলে মেয়েগুলো খেয়ে পড়ে বাঁচতে পারবে। ধন্যবাদ, ধন্যবাদ মহারাজ। সব হয়েছে এই গোপালের জন্য, তাই ধন্যবাদ দিতে হলে আমাকে নয়, গোপালকে দাও। একজন সৎ কর্তব্যপরায়ণ রাজ্যবাসী হিসেবে এ তো আমার কর্তব্য মহারাজ। তাহলে এক কাজ করো, আজ তো রাখি পূর্ণিমা, তোমরা সবাই রাজবাড়িতে চলে এসো। আজ এই শুভ দিনে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব। কি খাবো মহারাজ? কেন, লুচি আর ওই জমির আলু। আমি নিজে দাম দিয়ে কিনবো ওই জমির আলু। আমাকে বিক্রি করবে তো? কি যে বলেন মহারাজ, অবশ্যই অবশ্যই করব। কি কৃষ্ণচন্দ্র এত বড় সাহস! এই উজির, ঘোড়া বের করো, আমি এক্ষুনি কৃষ্ণনগরে যাব। তোমাকে আর দুটো লুচি দিই গোপাল? দুটো কেন, যে কটা হাতে ওঠে সে কটাই দিন। এই কৃষ্ণচন্দ্র, তোমার এত বড় সাহস, তুমি আমার বারণ সত্ত্বেও ওই জমির ফসল বার করলে? হ্যাঁ, আমি তো আপনার কথা অমান্য করিনি নবাব বাহাদুর। আপনি বলেছিলেন ওই জমিতে যাতে কেউ পা না দেয়। পা না দিলে ওই জমির আলু বার করলে কি করে? আগে শুধু আলু বাড়ি করিনি নবাব বাহাদুর, সেই আলু দিয়ে বানানো আলুর দম আর লুচিও খাচ্ছি। দেখেছেন জাহাপানা, কত বড় সাহস! আমি জানতে চাই কি করে জমিতে পা না দিয়ে তোমরা এই কাজ করলে? এ তো জলের মতন সোজা নবাব বাহাদুর। নবাব বাহাদুর, এই টেকো গোপালের বুদ্ধিতে সবই সম্ভব। ওই আলু চাষ করা জমির ঠিক পাশে একটা সুড়ঙ্গ খুঁড়লাম, আর সেই সুড়ঙ্গ দিয়ে ঢুকে জমির নিচ থেকে আলু বের করে নিয়ে এলাম। হ্যাঁ নয়, হ্যাঁ। বাপ রে বাপ, দারুণ বুদ্ধি তো তোমার গোপাল। তাহলে আসলে আমি কপাল করে একটা গোপাল পেয়েছি, কি বলে নবাব বাহাদুর? সে তো বটেই, সে তো বটেই। গোপাল শুধু কৃষ্ণনগরের গর্ব নয়, গোটা বাংলার গর্ব। আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে, আপনাদের এই পায়ে পা দিয়ে ঝগড়া বন্ধ করে রাখি পূর্ণিমার এই পবিত্র দিনে আপনারা একে অপরকে কাছে ডেকে নিন না, তাতে বাংলারই ভালো। এই কথাটা তো মন্দ বলনি। কই কই কই, রাখি দাও আমাকে, আমি কৃষ্ণচন্দ্রকে রাখি পরিয়ে দিতে চাই। এই আমি কৃষ্ণচন্দ্রের হাতে রাখি বাঁধলাম,
আজ থেকে সমস্ত ঝগড়া বন্ধ। আর উপহার হিসেবে আমি ওই 1 কাঠা জমি কৃষ্ণচন্দ্রকে দিলাম। এবার খুশি তো? খুব খুব খুশি। যাক, সব ভালো তার শেষ ভালো যার। ওদিকে গিন্নিও খুশি, এদিকে মহারাজও। রানীমা, আরে আমাকে আর কটা লুচি দিন। বলো 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 পুঁটি বাবা, হঠাৎ এত শাকসবজি আনাজ নিয়ে রাজসভায় চলে এলে যে? এবার আমাদের সব চাষি ভাইদেরই বেশ ভালোই চাষাবাদ হয়েছে, তাই আপনার জন্য কিছু কচি দেখে লাউ, কুমড়ো, পটল আর ঢ্যাঁড়স নিয়ে এলাম। বাহ বাহ, তোমাদের এবারে চাষাবাদ ভালো হওয়ায় আমি বেশ খুশি হয়েছি। আর তাই সমস্ত প্রজারা তাদের বকেয়া খাজনা আগে থেকে মিটিয়ে দিয়েছে। সবই তো আপনার দয়া মহারাজ। আপনি সেই জল কষ্টের সময় আমাদের জলসেচের ব্যবস্থা না করে দিলে মাঠের ফসল মাঠেই মারা যেত। না না, এ তো আমার কর্তব্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার তুমি এসো। বলি কি গো, এই রোজ রোজ বেলা অবধি ঘুম কি না দিলেই নয়? এই বলি কি গো, আমার কথা কানে যাচ্ছে না নাকি? বলি রাত সভায় যাবে কখন? ও সারাদিন খাওয়ার ঘুমোনো। বলি তুমি কি কলির কুম্ভকর্ণ? কি বলে? আমি কলির কুম্ভকর্ণ? আমি কুম্ভকর্ণ হলে তুমি একটা শাকচুন্নি, বুঝলে? কি বললে? আমি শাকচুন্নি? দাঁড়াও, হাত পাখাটা কোথায় গেল? ওরে বাবারে, এ তো দেখছি সত্যি সত্যি শাকচুন্নি তাড়া করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুপুরে বাড়ি এসো, তারপর তোমার হচ্ছে। হ্যাঁ, আমি শাকচুন্নি। এবারে আমাদের রাজ্যে তাহলে চাষাবাদ বেশ ভালোই হয়েছে, কি বলো সভাসদগণ? হ্যাঁ মহারাজ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। নইলে পুঁটির বাবা ঝুড়ি ভর্তি করে ওরকম কচি লাউ, কুমড়ো, আনাজ দিয়ে যায়। আহ, আজ রাজসভায় কেমন শাকসবজির গন্ধ পাচ্ছি। এটা রাজসভা না বাজার সে তো বুঝতে পারছি না। তুমি রোজ রোজ যেরকম দেরি করে রাজসভায় আসছো, তোমার কাছে রাজসভাটা একটা বাজারই হয়ে উঠেছে। ঠিক আছে ঠিক আছে, হাসি ঠাট্টা অনেক হয়েছে। গোপাল, তুমি এবার নিজের আসনে গিয়ে বসো তো। শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে এবারে আমাদের রাজ্যে চাষাবাদ ভালো হওয়ার কারণে আমি নবাবকে বাৎসরিক বকেয়া খাজনা কিছুটা বেশি দেব। খাজনা বেশি দেবেন? হ্যাঁ, এবারে চাষাবাদ ভালো হওয়ায় প্রজারা খুশি, আর তাই বেশি খাজনা দিয়ে আমরা নবাবকেও খুশি করে দেব। মহারাজ, কি হচ্ছে এটা? আপনার আজ ভালো সময় যাচ্ছে, কিন্তু সব সময় যে ভালো যাবে এর কোনো মানে নেই। আপনি একবার বেশি খাজনা দিলে নবাবের লোভ কিন্তু বেড়ে যাবে মহারাজ। আর আপনি তো এটা ভালো করেই জানেন যে লোভের নেশা সর্বনাশা। তাই আপনার কাছে আমার বিনীত নিবেদন মহারাজ, বাড়তি খাজনা দিয়ে এই ভুলটি ভুল করেও করবেন না। না 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 না, এ কি করে সম্ভব? আমাদের প্রতিবার খাজনা দিতে দেরি হওয়ায় নবাব রুষ্ট থাকেন। তাই খাজনা যদি একটু বাড়িয়ে দিই তাহলে কিছুটা হলেও তো খুশি হবেন। খাল কেটে কুমির আনার কোনো দরকার নেই মহারাজ। আপনি যদি সত্যিই রুষ্ট নবাবকে সন্তুষ্ট করতে চান, তাহলে রাজ্যের দক্ষিণের দিঘির পুষ্ট কাতলা মাছ পাঠান মহারাজ। নবাব বাদশাহী কোরমা, পোলাও, বিরিয়ানির স্বাদ পেয়েছেন, কিন্তু এই পাকা কাতলার স্বাদ তো পাননি মহারাজ। কি যাতা বলছো গোপাল? যে এতদিন বাদশাহী খাবার খেয়েছেন সে খাবে মাছ? তুমি কি পাগল হয়ে গেছো? না মন্ত্রী মশাই, আমার মাথা গোল হতে পারে, কিন্তু পা লম্বাই আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি খাজনার সাথে এবারে বড় দেখে কাতলা মাছই পাঠাবো। মহারাজ, আপনি সব কিছুতে গোপালের কথা শোনেন। যেদিন বিপদে পড়বেন সেদিন বুঝবেন, তখন আপনি কেঁদে কুলো পাবেন না। মহারাজ, নবাব আমার সব কথাই একবার ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত নেয়। তাই আমি যদি নবাবকে বলি মাছ খেতে, তাহলে সে একবার হলেও খাওয়ার জন্য কথাটা ভাববে মহারাজ। ঠিক আছে ঠিক আছে, দেখাই যাক না নবাব কাতলা খেয়ে কি জানায়। আমি খাজনার সাথে তোমার কথা মতো কাতলা মাছও পাঠিয়ে দেব। আজ সভা তাহলে এখানেই শেষ। রুষ্ট নবাব তুষ্ট হবেন খেলে কাতলা মাছ। এই সিদ্ধান্তেই রাজসভায়
ইতি পড়ল আজ। ইকির মিকির চাম চিকির চামের কাটা মজুমদার ধেল ও দামোদর। প্রণাম জাহাপানা। দামোদরের হাঁড়ি কুড়ি। জাহাপানা, কৃষ্ণচন্দ্রের দূত। হ্যাঁ সত্যি তো। তা আমার এখানে হঠাৎ কি মনে করে? জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার জন্য বাৎসরিক খাজনা পাঠিয়েছেন। আর গোপাল গোপাল আপনার জন্য এই বড় পাকা কাতলা মাছ খেতে পাঠিয়েছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখন এসো। আর মহারাজ গোপালকে জানিও আমি এই কাতলা মাছ নিশ্চয়ই খাবো। আর খেয়ে ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা আমি নিশ্চয়ই জানাবো। হ্যাঁ বুঝেছো? যাও। দাঁড়াও উচিত, আমি এই বৃহৎ কাতলা রান্না করানোর ব্যবস্থা করেই আসছি। বেগম বেগম। জাহাপনা, বলো কি বলবে? শোনো, তুমি এই কাতলা মাছ রান্না করার ব্যবস্থা করো। আমি আজ মধ্যাহ্ন ভোজনে কাতলা মাছ খাবো। আচ্ছা জাহাপনা, আমি এক্ষুনি আমাদের খাস রাঁধুনিকে রান্নার কথা বলে দিচ্ছি। এই নাও গিন্নি, বাজারের থলেটা ধরো। উফ, বাইরে কি রোদের তেজ, টাকটা ফেটে যাবে মনে হচ্ছে। বলি কি এনেছো বাজারে? না কটা শুকনো পটল আর রুগ্নো ঢেঁড়স, ব্যাস। কি আর করবো বলো গিন্নি, যা গরম পড়েছে মানুষই শুকিয়ে যাচ্ছে। তা ওরা তো সবজি, ওদের কি দোষ বলো? শুনলাম তুমি নাকি নবাবের জন্য বড় কাতলা মাছ পাঠিয়েছো। তা ওরকম একটা মাছ তো ঘরের জন্যও আনতে পারতে। কিপটেগুলো কথাকার। এই সারাক্ষণ তো মাছ মাছ করে ঘ্যান ঘ্যান করো না তো। এতদিন ভাবছিলাম তুমি একটা শাকচুন্নি, এখন তো দেখছি একটা মেছো পেতনি। কি বললে? আমি মেছো পেতনি? এই গিন্নি আমি চললাম, যাই একটু পুকুরে ডুব দিয়ে আসি। স্নান সেরে এসো না, এসো, তারপর দেখাচ্ছি। এই দেখো, আজ তোমার জন্যে কাতলা মাছের কত রকম পদ করিয়েছি। আহা, দেখতে তো বেশ ভালোই লাগছে। খেতে কেমন হবে জানি না। তা এগুলোর কি নাম শুনি? এই তো কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা হলো দই কাতলা, এটা সর্ষে কাতলা, আর এই যে বাটিটায় আছে কাতলা কালিয়া। আহা, তাহলে খাওয়া শুরু করি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, শুরু করো শুরু করো। আমি নিজে দাঁড়িয়ে থেকে খাস বাবুর্চিকে দিয়ে রান্না করিয়েছি। আহা, তবা তবা, এই তো অমৃত। আহা, কাতলার কি স্বাদ! জিভটা জুড়িয়ে গেল। সত্যি সত্যি গোপালের উপহারের তুলনা নেই। উফ, এরকম কাতলা রোজ রোজ খেতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। হ্যাঁ, ধন্য। কি জাহাপানা, গোপালের উপহারের কাতলা খেলেন? কেমন লাগলো কাতলার স্বাদ? বুঝলে উজির, এই কাতলার স্বাদের কোনো জবাব হবে না, যাকে বলে লাজবাব। বাহ বাহ বাহ, জাহাপানা আমি তো ভাবতেই পারিনি গোপালও আপনার জন্য এত ভালো উপহার দেবে। কিন্তু উজির, এই উপহার যে আমার রোজ রোজ চাই। হ্যাঁ, সে কি করে সম্ভব? উজির, এতদিন তুমি তোমার বুদ্ধি কাজে লাগিয়ে এসেছো, এবার আমার বুদ্ধি দেখো। শোনো শোনো উজির, তুমি শুধু খোঁজ লাগাও ওই কাতলা মাছ কৃষ্ণনগরের কোন দিঘির কাতলা, তারপর আমি ওই দিঘিটাকেই দখল করে নেবো। যথাজ্ঞা জাহাপানা, আমি এক্ষুনি খোঁজ নিয়ে জানাচ্ছি। এই তো উজির চলে এসছে। তা ওই কাতলা কোন জলাশয়ের কোনো খবর পেলে? হ্যাঁ জাহাপানা, ওই দৈত্যাকার কাতলা কৃষ্ণনগরের দক্ষিণ প্রান্তে এক বড় দিঘির কাতলা। সাবাস উজির, সাবাস।
এ তো একবারে জবর খবর। এবার শুধু দিঘিটা দখল করলেই কেল্লা ফতে। হ্যাঁ, সেটা কি করে হয়? আপনি প্রতিবারই যখন কৃষ্ণচন্দ্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেন, তাতে ঘুরে ফিরে দ্বাদশ যন্ত্র হয়ে আপনারই ক্ষতি হয়। ওটি আর এবার হচ্ছে না উজির। এতদিন যা করেছি সব তোমার মরচে ধরা বুদ্ধিতে, আর এবার যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমার শান দেওয়া বুদ্ধির কমাল। কি করবেন জাহাপানা? তুমি আগে বলো, আমাদের দেশের সব থেকে বড় বর্ষিয়াল কে? কে ছিপ দিয়ে সব থেকে বড় বড় মাছ ধরতে পারে? খোঁজ লাগাও। সে আর কি খোঁজ নেব জাহাপানা? আমাদের দেশের সবচেয়ে বড় বর্ষিয়াল হলো মোহাম্মদ টোপ। শুধু আমাদের দেশে কেন, জগৎ জোড়া ওর নাম। ওর হাতের বানানো চারে মাছেরা ধরা দেবেই দেবে। যে কোনো পুকুরে যে কোনো মাছ ওর এক টোপে ধরা পড়তে বাধ্য। সাবাস উজির, সাবাস, এই তো চাই। শোনো উজির, তুমি ওই বর্ষিয়ালকে আমার কাছে নিয়ে এসো, আর কৃষ্ণচন্দ্রকে একটা পত্র লিখে পাঠাও। কি লিখবো জাহাপানা? লেখো, প্রিয় কৃষ্ণচন্দ্র, গোপালের দেওয়া কাতলা মাছ আমার কাছে বেশ সুস্বাদু মনে হয়েছে। আমি তাই বেশ খুশি হয়েছি, কিন্তু এবার থেকে আমি আমার দুবেলার পাতে ওই কাতলা চাই। কি হলো মহারাজ? আপনি এরকম চিঠি পড়তে পড়তে থেমে গেলেন কেন? এরপরে কি লিখেছে মহারাজ? এরপরে কি লিখেছে মহারাজ? এরপর লিখেছে, আমার সাথে কৃষ্ণচন্দ্রের এক মাছ ধরার প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতাটা হবে এই কৃষ্ণনগরের দক্ষিণে দিঘিতে। সেই প্রতিযোগিতায় আমার তরফ থেকে একজন বর্ষিয়াল যাবে, আর তোমার তরফ থেকে একজন। যে প্রতিযোগী বড়শি দিয়ে সব থেকে বড় কাতলা মাছ ধরতে পারবে এই মাছ ভরা দিঘি তা। আর শুনে রাখো, যদি তুমি এই প্রতিযোগিতায় জিততে পারো তাহলে এই দিঘি তোমারই থাকবে, আর সাথে পাবে 10,000 মোহর পুরস্কার আর 1 বছরের খাজনা মকুব। আর যদি আমি জিতি তাহলে তোমার এই দিঘি আমার হয়ে যাবে, আর তার সাথে তোমার রাজ্যের বার্ষিক খাজনাও হবে দ্বিগুণ। তুমি কবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও আমাকে তাড়াতাড়ি জানাও। এই মরেছে। দেখুন মহারাজ, দেখুন, গোপালের দেওয়া দিঘির কাতলা এখন কাটা খালের কুমির হয়ে উঠেছে। উমা, ওই দিঘির থেকে মাছ ধরে কত জেলেরা জীবিকা নির্বাহ করে, তাদের কি হবে? সব সব তোমার জন্য হয়েছে গোপাল। তুমি আমায় এত বড় বিপদের মধ্যে ফেলেছো। এখন আমি কি করব বলো তো? মহারাজ, বিপদটা যখন গোপালের জন্য হয়েছে, তখন গোপালকেই এই বিপদের সামাল দিতে বলুন। হ্যাঁ গোপাল, তোমাকেই দায়িত্ব নিতে হবে, নইলে আমি এই দিঘির সাথে সাথে তোমাকেও নবাবকে দিয়ে দেব। এই মরেছে। ঠিক আছে মহারাজ, সব দোষ যখন আমার, সব দায়িত্ব আমার। আপনি শুধু নবাবকে চিঠি লিখে জানিয়ে দিন এই প্রতিযোগিতাটা 15 দিন পরে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আদাব জাহাপানা। কে তুমি? আমি মোহাম্মদ টোপ, এই দেশের সেরা বর্ষিয়াল। যখন পুকুর মাঝে পড়বে আমার বর্ষি, হাঁ করে মাছ ধরা দেখবে পাড়া পড়ছি। ঠিক আছে, ঠিক আছে, আগে বলো তোমার ছিপটা কেমন ছিপ? আমার ছিপটা ফিরিঙ্গিদের বানানো ওস্তাদ ছিপ জাহাপানা। চার দিয়ে টোপ ফেললে মাছ উঠবে ছিপে, বড় বড় রুই কাতলা ধরবো হাতে চিপে। ঠিক আছে, ঠিক আছে, শোনো, 15 দিন পর কৃষ্ণনগরের এক দিঘি থেকে বড় বড় কাতলা ধরতে হবে তোমাকে, বুঝেছো? বড় কাতলা ধরা আমার বাঁ হাতের খেলা। টপা টপ মাছ উঠবে, বইবে না আর বেলা। সাবাস, সাবাস, এই তো চাই। তাহলে জাহাপানা, এখন আমি যাই। আচ্ছা এসো। এবার কৃষ্ণচন্দ্র, তুমি বুঝবে আমার বুদ্ধির খেল। আয় 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 সন্টা মন্দনা, ভাতগুলো খেয়ে যা। আয় আয় আয়। এরকম কদিন মাছগুলোকে প্রশিক্ষণ দিলে ওরা আমার খাবার ছাড়া আর অন্য খাবার ছুঁয়েও দেখবে না।
দাও গিন্নি, কটা মুড়ি মেখে দাও দেখি। তার আগে তুমি আমায় বলো, রোজ এত ভাত নিয়ে কোথায় যাচ্ছ? সময় আসলে সব জানতে পারবে। হ্যাঁ গোপাল, তুমি ছোট্ট হাত ছিপ দিয়ে কত বড় মাছ ধরবে? আরে বড় ছিপ নিয়ে এসো, যাও যাও। আপনি অত বিচলিত হবেন না মহারাজ, আজ শুধু দেখবেন এই ছোট ছিপের বড় কামাল। ইতিমধ্যে দিঘির ধারে উপস্থিত হয়েছেন নবাব, উজির এবং তাদের সাথে এসেছেন একজন বর্ষিয়াল। আমার নাম মোহাম্মদ টোপ। কি কৃষ্ণচন্দ্র, তোমার বর্ষিয়াল কে? আমার বর্ষিয়াল গোপাল। মানসিক গোপালের অনেক বুদ্ধি, কিন্তু মাছ ধরা গোপালের কাজ নয়। তুমি ভালো কোনো বর্ষিয়ালকে নিয়ে আসতে পারতে। জাহাপনা, দেখাই যাক না কে কত বড় বর্ষিয়াল। আগে মাছ ধরা তো শুরু হোক। শুরু হতে চলেছে নবাব বনাম কৃষ্ণচন্দ্রের মাছ ধরার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা আজ সূর্যাস্ত পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে যে প্রতিযোগী সব থেকে বড় মাছ ধরতে পারবে তাকেই বিজেতা বলে ঘোষণা করা হবে। কি জাহাপনা, খাবেন নাকি মাছ ভাজা? সব চুনোপুটি ভাজা তুমি খাও, একটু পরেই এই দিঘিটা আমার হয়ে যাবে, তখন বড় বড় রুই কাতলা খাবো। কি গোপাল, এখনো তো কোনো মাছ উঠলো না। উঠবে মহারাজ, উঠবে, সবুর করুন। ছাই উঠবে। আমি আপনাকে আগেই বলেছিলাম এসব গোপালের কথা শুনবেন না। নিন এবার সামলান ঠেলা। গোপালের মাছ উঠবে না, বয়ে যাবে বেলা। কি মোহাম্মদ টোপ, তোমারও তো এখনো মাছ ওঠেনি, তাহলে এত হাসাহাসি কিসের? ঝটপট বড় মাছ ধরো, এই দিঘি আমার চাই। আমার ছিপে পড়বে না ধরা কোন মাছের সাধ্য? আমার ছিপে পড়বে না ধরা কোন মাছের সাধ্য? আমার হাতের চারের লোভে বড়শি গিলতে বাধ্য। এই তো ডুবেছে, ডুবেছে, ফাতনা ডুবেছে। আইয়ো! এই মাত্র গোপাল একটা পুঁটি মাছ ধরেছে, তাই কৃষ্ণচন্দ্র কিছুটা হলেও প্রতিযোগিতায় নবাবের থেকে এগিয়ে গেল। উঠেছে, উঠেছে, আমার ছিপে মাছ উঠেছে। এমন করছে দেখো যেন বড় তিমি মাছ ধরেছে। এই গোপাল, নাচানাচি বন্ধ করে মাছ ধরো, মাছ। আরে এটুকু মাছ ধরে কি হবে? বড় বড় মাছ ধরো। ওই ছিপে বড় বড় মাছ কোনোদিন উঠবে না। রুই কাতলা মৃগেল কিছুই যে উঠবে না। আপনি আগে নিজের দিকে মন দিন। আপনার ছিপে যা বড় বড়শি, তাতে চুনোপুটিও উঠবে না। জাহাপানা, আর কিছুক্ষণ হলেই তো সূর্য অস্ত যাবে। কি টোপ, কি হলো? এখনো তো কোনো মাছই উঠলো না। এ তো আজব ব্যাপার দেখছি। আমি পারলাম না বুঝে, এতক্ষণ ধরে ছিপ ফেলেছি, তবু মাছ পেলাম না খুঁজে। টান টান উত্তেজনা, সূর্য ডুবে আসছে, কিন্তু নবাবের বর্ষিয়াল মোহাম্মদ টোপ এখনো কোনো মাছ পায়নি। তাহলে কি গোপালই বিজেতা হবে? শুধু আর কয়েক মুহূর্তের অপেক্ষা। আর দূর দূর দূর, বড় বড়শিতে না উঠলে ছোট বড়শি লাগাও। গোপাল তো তাও একটা ছোট মাছ ধরেছে। আমি তো ছোট বড়শি আনিনি জাহাপনা। দূর 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 দূর, সব আশা হতাশা হয়ে গেল। খাবেন নাকি মাছ ভাজা? খেতে বেশ খাজা, কড়কড়ে তাজা। দূর চাই, রাখো তো তোমার মাছ ভাজা। সূর্য অস্ত চলে গেছে, তাই আজকের প্রতিযোগিতায় বিজয়ী কৃষ্ণচন্দ্র। আর জয় এনে দিয়েছে আমাদের সকলের চোখের মণি গোপাল। সাবাস, সাবাস গোপাল, সাবাস, তুমি আমার মুখ রেখেছো। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। না না, এ কি করে হয়? আমার নাম মোহাম্মদ টোপ, দেশের সেরা বর্ষিয়াল আমি।
আমার চারে মাছ ধরা দিবে না? এসব চক্রান্ত, ষড়যন্ত্র, জাহাপনা। কি কৃষ্ণচন্দ্র, তুমি আগে থেকে বড় বড় মাছ ছড়িয়ে ফেলোনি তো? না না, আমি সব কিছুই করিনি। কিন্তু আমি তো সারাদিনে কোনো বড় মাছই চোখে দেখলাম না। কি প্রমাণ এই দিঘিতে বড় কাতলা আছে? প্রমাণ চান? প্রমাণ? একটু অপেক্ষা করুন। এই দেখুন মজা। আ আ আ শান্তা মন্তারা, তোরা কোথায় গেলি বাছা ধান? এ কি করে সম্ভব? এত মাছ কিন্তু আমার ছিপে ধরা পড়লো না। যা, ওটাই তো গোপালের খেল। তাহলে জাহাপনা, আগামী 1 বছর আমাদের রাজ্যের খাজনা মুকুব। আর হ্যাঁ, আমার উপহারটা পাচ্ছি তো। উজির, কৃষ্ণচন্দ্রকে 10,000 মোহর দাও। আর মোহাম্মদ টোপ, তোমাকে আমি আজ এই ছিপ দিয়ে মারবো। ওরে বাবারে বাবা, মাছ না ধরা পড়ায় নবাব গেছেন রেগে। এখান থেকে সরে পড়ি, যাই আমি ভেঙে। দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও। আজ তোমার আচ্ছা করে চাল ছাড়াবো। গিন্নি, ও গিন্নি, আরে কি এনেছি দেখো। কোনোদিন মাছ আনি না, আজ দেখো কি এনেছি তোমার জন্যে। এ তো বিশাল বড় কাতলা। চটপট রেতে ফেললে ঝোল করো পাতলা। তাহলে রাজকার্য শুরু করা যাক। বলো পণ্ডিত, বলো। সবার প্রথমে তুমি শুরু করো। মহারাজ, ছাত্রদের পড়ালেখা ঠিক মতোই চলছে। ওরা সবাই রোজ নিয়ম করে টোলে পড়াশোনা করতে আসে। বাহ বাহ বাহ, এটাই তো চাই। সেনাপতি, এবার তুমি বলো তো। মহারাজ, আমার কিছু এই উন্নত মানের অস্ত্র চাই, তাতে আমাদের শক্তি আরো বাড়বে। পাশের রাজ্য আমাদের আক্রমণ করার আগে দুবার ভাববে মহারাজ। কি দরকার বেকার পয়সা খরচা করে অস্ত্র কেনার? তার চেয়ে আপনি বরং কৃষ্ণনগরের চারপাশে উঁচু পাঁচিল তুলে দিন মহারাজ। পাশের রাজ্যের সৈন্যরা আর কৃষ্ণনগরে ঢুকতে পারবে না। যেমন মন্ত্রী মশাই তেমন তার বুদ্ধি। মানছি উঁচু পাঁচিল তুললে শত্রুরা কৃষ্ণনগরে ঢুকতে পারবে না, কিন্তু আমরাও যে কৃষ্ণনগর ছেড়ে বাইরে বেরোতে পারবো না, এই কথাটা কি একবারও ভেবেছেন? তাই তো, এটা তো ভাবিনি। আপনার মাথায় গোবর ভরা আছে মন্ত্রী মশাই। এই জন্যই তো আমি মন্ত্রীকে ভালোবেসে মাথা মোটা বলে ডাকি। সব হয়েছে ওই গোপালের জন্যে। বেটা আজ এসে থেকে আমার পিছনে জোঁকের মতন লেগে আছে। আমি গোপালকে ছাড়বো না, কিছুতেই না। এই অপমানের বদলা আমি নেবই নেব। এবার এমন একটা উপায় বার করতে হবে যাতে মহারাজ গোপালকে সারা জীবনের মতন রাজসভা থেকে বহিষ্কার করে দেন। কিন্তু কি উপায়, কি উপায়? পেয়েছি, একটা উপায় খুঁজে পেয়েছি। মহারাজ ফুল গাছ খুব ভালোবাসেন। ফুল গাছে ফোটা প্রত্যেকটা ফুলকে মহারাজ নিজের সন্তানের মতন স্নেহ করেন। তাই আমি কাল কাক ভরে রাজবাড়ির ফুল বাগান থেকে ফুল চুরি করে গোপালের বাড়িতে রেখে আসব, আর তারপর জমবে খেলা। আহা! যাই, এই বেলা বাসি কাপড় ছেড়ে ফুল তুলে ঠাকুর পুজোটা সেরে নি, তারপর রান্না চাপাবো খন।
উমা, এত ভোরে দোরগোড়ায় আবার ফুল কে রেখে গেল? এ নিশ্চয় পুঁটির কাজ। হ্যাঁ, কি আমার ফুল গাছের সব ফুলগুলো গেল কোথায়? প্রহরী! বলুন মহারাজ। এই আমার গাছের ফুলগুলো গেল কোথায়? কে তুলে নিয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, তাই তো সকাল থেকে তো আমি এখানেই আছি মহারাজ, কই কাউকেই তো ঢুকতে দেখলাম না। তবে ফুলগুলো উড়ে গেল নাকি? ছত্ত সব! কি হলো মহারাজ, কি নিয়ে এত চিন্তা করছেন আপনি? আর বলো না মন্ত্রী, আজ সকালে উঠে দেখি রাজবাড়ির ফুল বাগান থেকে সব ফুল চুরি হয়ে গেছে। সে কি, চোরের এত বড় সাহস রাজবাড়ির ভিতর থেকে ফুল চুরি করে? হ্যাঁ, না না, এ চোর যে সে চোর নয়। আমার মনে হয় এটা রাজসভার কোনো সদস্যের কাজ। কি এরকম কাজ কে করবে বলো দেখি? কেন মহারাজ, গোপাল। আমার মনে হয় গোপাল ভোরবেলা উঠে ফুল চুরি করেছে, তাইও এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। না না, গোপাল এমন কাজ করতেই পারে না। কেন পারে না শুনি? গোপাল কি সব কাজ আপনাকে জানিয়ে করে? মহারাজ, এক্ষুনি চলুন গোপালের বাড়িতে, তাহলেই চোর হাতে নাতে ধরা পড়বে। হ্যাঁ, গোপালের বাড়িতে? আচ্ছা বেশ, তুমি যখন বলছো তখন চলো দেখি একবার। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। বাবা, সকাল সকাল কি শুরু করলে বলো দেখি গিন্নি? জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় গোপাল, এই গোপাল, বাড়ি আছো? বেরিয়ে এসো বলছি। দেখেছেন মহারাজ, ধরা পড়ার ভয়ে গোপাল ঘরের ভিতর লুকিয়ে বসে আছে। চলুন মহারাজ, আমরা ভিতরে যাই। গোপাল! মহারাজ, আপনি? শুধু মহারাজ নয়, আমিও এসেছি। ওই দেখুন মহারাজ, কত ফুল। তাই তো, এ তো আমারই গাছের ফুল। ছি ছি গোপাল, শেষে তুমি ফুল চুরি করলে? হ্যাঁ, কি বলছেন? আমার যে কিছুই মাথায় ঢুকছে না মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এখন তো কিছুই মাথায় ঢুকবে না। চুরি করে ধরা পড়ে গেলে অমন একটু আধটু হয়, বুঝেছো? গোপাল, আমি তোমাকে 1 মাসের জন্য আমার রাজসভা থেকে বহিষ্কার করলাম। এই 1 মাস তোমার বেতনও কাটা যাবে। এটা চুরির শাস্তি। চলো চলো মন্ত্রী। বেশ হয়েছে, আমার পিছনে আর লাগবে এসো না গোপাল, ফল খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। গিন্নি, এই ফুলগুলো এলো কোথা থেকে শুনি? আজ সকালে ঘুম থেকে উঠে দেখি এই ফুলগুলো সদর দরজার সামনে পড়ে আছে, তাই তো আমি এগুলো তুলে এনে পুজোয় বসলাম। এই সত্যি বলছি, বিশ্বাস করো। আমি তো বিশ্বাস করলাম গিন্নি, কিন্তু মহারাজ করলেন না। আমার মনে হয় এইসব ওই শুটকো মন্ত্রীটার কাজ। এবার কি হবে? সেটাই তো, কিছু একটা উপায় খুঁজে বার করতেই হবে গিন্নি। ছি 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 ছি, গোপাল কিনা শেষে চুরি করলো। মহারাজ, মন্ত্রী যে, আমি আগামীকাল মুর্শিদাবাদে যাচ্ছি নবাব বাহাদুরের সঙ্গে দেখা করতে। তুমি এদিকটা বরং সামলে নিও। ফিরে এসে আমি গোপালের একটা ব্যবস্থা করব। ওকে ফুল চুরির ক্ষতিপূরণ দিতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি সব সামলে নেব। প্রণাম জাহাপনা। এসো এসো কৃষ্ণচন্দ্র, আমি এতক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কেমন আছেন আপনি নবাব বাহাদুর? হ্যাঁ, দিব্যি আছি, আমি দিব্যি আছি। আর রোজ 1 থালা করে বিরিয়ানি খেলে কেউ খারাপ থাকে নাকি? তা ঠিক তা ঠিক।
তার উপর মুর্শিদাবাদের শাহী বিরিয়ানি, আহ, নাম শুনলেই জিভে জল চলে আসে। জীবের জলকে আটকে রাখো কৃষ্ণচন্দ্র, না হলে আমি তুমি সবাই ভেসে যাবো। আজ কিন্তু তোমার জন্য শাহী বিরিয়ানি রান্না করা হয়েছে কৃষ্ণচন্দ্র। আজ আমরা একসঙ্গে বসে দুপুরের খাবার খাবো, বুঝলে? বাহ বাহ বাহ, এ তো বড় ভালো খবর। তারপর বলো, রাজকার্য কেমন চলছে তোমার? খুব ভালো, খুব ভালো। কি হলো? একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি নবাব বাহাদুর। মনে হয় রান্নাঘরে বিরিয়ানির হাঁড়ি পড়ছে। না না, উজির নিজে দাঁড়িয়ে থেকে বিরিয়ানি রান্না করাচ্ছে, এ হতেই পারে না। আপনি বরং একবার দেখেই আসুন নবাব বাহাদুর, আমি কিন্তু পোড়ার গন্ধ পাচ্ছি। ঠিক আছে, তুমি যখন বলছো তখন যাচ্ছি। তুমিও চলো আমার সঙ্গে। হায় আল্লাহ, সব পুড়ে গেল তো। এই মরকট, এখানে শুয়ে ঘুমানো হচ্ছে আর ওদিকে বিরিয়ানি পুড়ে যে ছাই হয়ে গেল। এই রে, চোখটা একটু লেগে এসেছিল জাহাপানা, তাই মানে। খামোশ! ভাগ্যিস কৃষ্ণচন্দ্রের নাকে পোড়া গন্ধটা গিয়েছিল, না হলে তো আজ একটা বিপদ ঘটে যেত। জীবনে এই প্রথমবার নবাব বাহাদুর আমার প্রশংসা করলেন, তাও আবার আমার নাকের। সাবাস কৃষ্ণচন্দ্র, তোমার ঘ্রাণ শক্তি তো খুব ভালো, যাকে বলে একদম লাজবাব। তা আপনি ঠিকই বলেছেন নবাব বাহাদুর। দূর থেকে আমি গন্ধ শুঁকে বলে দিতে পারি কোন বাড়িতে কি রান্না হচ্ছে। মানে এটাই আমার নাকের ক্ষমতা। কৃষ্ণচন্দ্র নিজের প্রশংসা শুনে বড্ড লাফাচ্ছে দেখছি। না না না, এবার একটা কিছু করতে হবে। কি বুঝলে উজির? আজ বিরিয়ানিটা পুড়ে গেল। দূর মতামোটা, কৃষ্ণচন্দ্র নিজের মুখে স্বীকার করেছে ও নাকি দূর থেকে গন্ধ শুকে বলে দিতে পারে কোন বাড়িতে কি রান্না হচ্ছে। এবার আমি কৃষ্ণচন্দ্রের ঘ্রাণ শক্তির পরীক্ষা নেবো আর এমন ব্যবস্থা করব যাতে কৃষ্ণচন্দ্র কিছুতেই জিততে না পারে। বুঝেছি জাহাপানা, বুঝেছি। উজির, আমি কালই কৃষ্ণনগর যাব, কিন্তু তার আগে। মহারাজ, এবার আপনি গোপালের একটা ব্যবস্থা করুন। ওকে শুধু 1 মাসের জন্য বহিষ্কার করলে শাস্তিটা বড্ড কম হয়ে যাবে। ঠিক ঠিক বলেছ মন্ত্রী, গোপালকে ক্ষতিপূরণ বাবদ 10 মোহর দিতে হবে। এবার ঠিক আছে মহারাজ। নবাব বাহাদুর, আপনি? তোমার পরীক্ষা নিতে এলাম কৃষ্ণচন্দ্র। পরীক্ষা? কিসের পরীক্ষা নবাব বাহাদুর? গতকাল তুমি কি বলেছিলে মনে আছে? বলেছিলে তুমি নাকি দূর থেকে গন্ধ শুকে বলে দিতে পারো কোন বাড়িতে কি রান্না হচ্ছে। বড্ড দিমাগ হয়েছে তোমার নিজের ঘ্রাণ শক্তির উপরে, তাই তোমাকে আমার কাছে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে সেটা। সে কি? কিন্তু কিভাবে সেটা প্রমাণ করব নবাব বাহাদুর? এই তো আমি সব ব্যবস্থা করে নিয়েই এসেছি। দেখতে পাচ্ছ উজিরের হাতে 2টো সাদা ফুলের মালা আছে, এর মধ্যে একটা আসল ফুলের মালা, আরেকটা কাগজের ফুলের মালা। তোমাকে শুধু গন্ধ শুকে চিনতে হবে কোনটা আসল ফুলের মালা। ও, এই ব্যাপার। তবে একটা শর্ত আছে কৃষ্ণচন্দ্র, তোমাকে এই কাজটা করতে হবে মালা থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে। হ্যাঁ নয়, হ্যাঁ, তোমার হাতে আজকের দিনটা সময়। আজকের মধ্যে গন্ধ শুকে আসল আর নকল ফুলের মালার তফাৎ করতে না পারলে আমি তোমার গর্দান নেবো, এই আমি বলে দিলাম। চলো উজির, আজ কৃষ্ণচন্দ্রের গর্দান নিয়েই তবে মুর্শিদাবাদে ফিরবো। চলুন চলুন জাহাপানা, চলুন। ঠিক হয়েছে, এখন গোপালও নেই, তাই আমার চিন্তাও নেই। এবার নবাব বাহাদুর মহারাজের গর্দান নেবেন আর আমি হব কৃষ্ণনগরের নতুন রাজা। হাহা। গোপালকে খবরটা দিতে হচ্ছে। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছোঁড়। বাবা, গোপাল দাদু তো আমাদের ধরতেই পারে না, পারে না, পারে না। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছোঁড়। বাবা,
গোপাল, ও গোপাল, গোপাল। আরে বিজ্ঞানী যে, বলো বলো। মহারাজের বড় বিপদ গোপাল, তুমি বাঁচাও মহারাজকে। কেন কেন, কি হলো মহারাজের? দেখতে পাচ্ছ উজিরের হাতে দুটো সাদা ফুলের মালা আছে, এর মধ্যে একটা আসল ফুলের মালা, আরেকটা কাগজের ফুলের মালা। তোমাকে শুধু গন্ধ শুকে চিনতে হবে কোনটা আসল ফুলের মালা। তবে একটা শর্ত আছে কৃষ্ণচন্দ্র, তোমাকে এই কাজটা করতে হবে মালা থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে। তোমার হাতে আজকের দিনটা সময়, আজকের মধ্যে গন্ধ শুকে আসল আর নকল ফুলের মালার তফাৎ করতে না পারলে আমি তোমার গর্দান নেবো, এই আমি বলে দিলাম। পেয়েছি একটা সুযোগ। ঠিক আছে বিজ্ঞানী, আমি যাব, কিন্তু গোপাল সেজে নয়, ছদ্মবেশে। আর শুধু নবাব বাহাদুরকে নয়, যে আমার বাড়িতে ফুল রেখে গেছে তাকেও গোপাল আচ্ছা করে শিক্ষা দেবে। এটা কি করছেন জাহাপানা? শুধু আমি আর তুমি জানি ওই মালা দুটোই নকল, কাগজের তৈরি, কিন্তু কৃষ্ণচন্দ্র জানে এর মধ্যে একটা মালা আসল, আর ওকে সেটাই খুঁজে বার করতে হবে। তাই কৃষ্ণচন্দ্রকে চমকে দেওয়ার জন্য দুটো মালাতেই আচ্ছা করে ফুলের গন্ধের আঁতর বাকিয়ে দিয়েছি। এবার কৃষ্ণচন্দ্র পাগল হয়ে যাবে। আপনি মহান, মহান জাহাপানা। ওই তো কৃষ্ণচন্দ্র এসে গেছে। এসো কৃষ্ণচন্দ্র, এসো এসো, নাও নাও নাও, এবার গন্ধ শুকে বলো দেখি কোনটা আসল মালা আর কোনটা নকল। ইয়ে মানে চেষ্টা করে দেখি একবার তাহলে। আহ, এই মালাটা থেকে তো ফুলের সুগন্ধ পাচ্ছি। আমার মনে হয় এই মালাটাই আসল। দাঁড়ান দাঁড়ান, আগে আর একটা মালার গন্ধ তো শুঁকে দেখুন। একই, এই মালা থেকেও তো একই রকম সুগন্ধ বেরোচ্ছে। কৃষ্ণচন্দ্র এবার ফাঁদে পড়েছে। আমাকে আরেকটু সময় দিন নবাব বাহাদুর। আজকের মধ্যে তোমাকে আসল মালাটা খুঁজে বার করতেই হবে কিন্তু কৃষ্ণচন্দ্র। সবে তো সকাল, এখনো তোমার হাতে সন্ধে পর্যন্ত সময় আছে। বলি ছদ্মবেশে কোথায় চললে? গোলমালের গন্ধ পেয়েছি গিন্নি, তাই আমি চললাম মহারাজকে বাঁচাতে। এবার এবার আমি কি করব? কিছুই তো মাথায় আসছে না। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না রানী, কিচ্ছু ঠিক হবে না। গোপাল কোথায়? গোপালকে একবার ডেকে পাঠান না আপনি। ওর মুখে আমি গোপালের সামনে গিয়ে দাঁড়াবো বলো তো রানী? আমি যে গোপালকে নিজের মুখে রাজসভা থেকে বহিষ্কারের কথা বলেছি। না না, গোপাল কিচ্ছু মনে করবে না। গোপালের সত্যি মিথ্যে বিচার করার ক্ষমতা আছে। কিন্তু তার আগে বলুন তো, আপনাকে কে বলল গোপাল চুরি করেছে? মন্ত্রী তো আমাকে ধরে নিয়ে গোপালের বাড়িতে গেল। সব তাহলে ওই মন্ত্রীর চাল। না না, আগে নবাব বাহাদুরকে তো শিক্ষা দিই, তারপর মন্ত্রীকে দেখে নিচ্ছি। ফট 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 ঝট ফট। আপনি কে সাধু বাবা? আমার নাম তালা বাবা নন্দ। ভাগ্যের তালা চাবি সব আমার হাতে থাকে। আমি চাইলে কারুর কপালে তালা লাগিয়ে তাকে ভিখারি করে দিতে পারি, আবার চাইলে কপালের তালা খুলে তাকে ভিখারি থেকে সোজা রাজাও বানিয়ে দিতে পারি। আমাকে বাঁচান সাধু বাবা, আমি মহা বিপদে পড়েছি। জানি জানি, আমি সব জানি। আয়, কানটা আমার মুখের কাছে নিয়ে আয়। বাবা, এ তো দারুণ উপায়। যা গিয়ে নবাবের মুখের উপর জবাব দিয়ে আয়। ততক্ষণে আমি তোর ঘরে তোর পালঙ্কে শুয়ে একটু বিশ্রাম নিয়ে নি। হ্যাঁ, এমন সাধু বাবা তো আগে দেখিনি। আজ থেকে আপনি আমাকে নিজের দলে নিন নবাব বাহাদুর, আমাকে একটা সুযোগ অন্তত দিন। কি মন্ত্রী, তুমি এখানে? আজ থেকে আমি মন্ত্রী নই মহারাজ, আজ থেকে আমি নবাব বাহাদুরের দলে। তাই নাকি?
সুযোগ বুঝে অমনি দল বদল করে নিলে তুমি। হ্যাঁ করেছি মহারাজ, শুধু দল বদল নয়, গোপালকে চোর সাজিয়েছি আমি। হ্যাঁ? আমি নিজে রাজবাড়ি থেকে ফুল চুরি করে গোপালের ঘরের সামনে রেখে এসেছিলাম, আর বেচারা গোপালটা শাস্তি পেল কোনো দোষ না করে। হ্যাঁ কি কৃষ্ণচন্দ্র, সময় কিন্তু কমে আসছে, তাড়াতাড়ি করো। আমি তৈরি নবাব বাহাদুর। প্রহরী, রাজবাড়ির ফুলের বাগান থেকে সব ফুল তুলে এই ঘরে নিয়ে এসো তো। এবার ওই ফুলগুলো জানলার ধারে সাজিয়ে রেখে দাও। বুঝি, এবার তুমি এই মালা দুটো ওই ফুলগুলোর পাশে আলাদা আলাদা করে রেখে দাও। এসব কি হচ্ছে কৃষ্ণচন্দ্র? অপেক্ষা করুন নবাব বাহাদুর। নবাব বাহাদুর, এই মালা দুটোই নকল, দুটোই কাগজের ফুলের তৈরি। হ্যাঁ, বলো কি? এটাই আমার উত্তর নবাব বাহাদুর। এবার আপনি বলুন, আমি ঠিক না ভুল? এ কি হলো জাহাপানা? রাজা কৃষ্ণচন্দ্র কি করে সত্যিটা বলে দিল? সেটাই তো আমি ভেবে পাচ্ছি না। হ্যাঁ মহারাজ জিতে গেলেন। মহারাজ আমি আপনার মন্ত্রী মহারাজ, শুধু আপনার মন্ত্রী, আমাকে ক্ষমা করে দিন। না না না, মহারাজ আপনাকে ক্ষমা করলেও আমি আপনাকে এত সহজে ছাড়ব না মন্ত্রী মশাই। আমি জানি আপনি আমাকে ইচ্ছে করে চোর সাজিয়েছেন। কে কে তুমি? হ্যাঁ গোপাল। গোপাল তুমি? হ্যাঁ মহারাজ, আপনার বিপদ শুনে আর ঘরে বসে থাকতে পারলাম না। আমি সত্যি ফুল চুরি করিনি মহারাজ। থাক গোপাল থাক, আমি সব জানি। মন্ত্রী নিজের মুখে সব স্বীকার করছে। কি হলো? ওনারা অমন করে ছুটে পালালেন কেন? লজ্জায় রানী, লজ্জায়। গোপাল না থাকলে আমাকে পালাতে হতো তোমাদের সবাইকে ছেড়ে। গোপাল এইবারও আমাকে বাঁচিয়ে দিয়েছে। তার মানে সাধুর বেশে ওটা তুমি ছিলে গোপাল? কিন্তু গোপাল সাধু সেজে আপনার কানে কি এমন মন্ত্র দিল আমাকেও একটু বলুন। খুব সোজা রানী। গোপাল বলল, মৌমাছি আর প্রজাপতি একমাত্র আসল ফুলের উপরই বসে মধু সংগ্রহের জন্য। ব্যাস, অমনি আমার কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। নবাব বাহাদুর যে দুটো মালা সঙ্গে করে নিয়ে এসেছিলেন সেই দুটোই কাগজের তৈরি, আর তাতে একবারের জন্য প্রজাপতি। আসি, সামনে আমার গিন্নির জন্মতিথি। রাজকোষ থেকে কয়েকটা মোহর হাতাতে পারলে গিন্নিকে একটা সোনার কানের দুল গড়িয়ে দেব। গিন্নিও খুশি হবে, আর আমার ট্যাঁক থেকে মোহরও খসবে না। হ্যাঁ আসবো মহারাজ। কে কে? ও মন্ত্রী তুমি? তা এত সকাল সকাল কি চাই শুনি? আগে রাজকোষের চাবিটা নিতে এলাম মহারাজ। কেন কেন? রাজকোষের চাবি নিয়ে তুমি কি করবে? আগে নবাব বাহাদুরকে খাজনা দেওয়ার সময় তো প্রায় চলে এলো, তাই মোহরগুলো গুনে রাখতাম মহারাজ। না 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 না, এবার খাজনা দিতে আমার একটু দেরি হবে। রাজকোষে বেশি মোহর নেই তো। সব যদি খাজনা হিসেবে নবাব বাহাদুরকে দিয়ে দিই, তাহলে বাকি মাসটা চলবে কেমন করে শুনি? এই রে, এবার কি হবে? আপনি মিছিমিছি চিন্তা করছেন মহারাজ, আমি তো আছি। প্রজাদের কাছ থেকে অগ্রিম খাজনা তুলে আনবো আমি। একদম নয়। রাজ্যের গরিব প্রজাদের ওপর জুলুমবাজি আমি একেবারেই সহ্য করব না। আমি নিজে নবাব বাহাদুরকে অনুরোধ করব খাজনা দেওয়ার সময়সীমা পিছিয়ে দেওয়ার জন্য, কিন্তু প্রজাদের কাছ থেকে আমি অগ্রিম খাজনা কোনোদিনও চাইব না। সে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন মহারাজ, কিন্তু আমাকে আপাতত রাজকোষের চাবিটা তো দিন। কেন? খাজনা যখন পরে দেব বললাম, তারপরেও রাজকোষের চাবি নিয়ে কি হবে শুনি? মানে এমনি মহারাজ, অনেকদিন রাজকোষ খোলা হয়নি তো,
যদি তালায় জং পড়ে যায় তখন কি হবে? তালায় তেল ঢেলে দেব তাও ভালো, কিন্তু রাজকোষের চাবি আমি তোমাকে দেব না। হ্যাঁ, আচ্ছা মহারাজ। মন্ত্রী ভাবে আমি কিছুই বুঝি না। ওরে, আমি সব বুঝি। না, আমার উপর মহারাজের বিশ্বাস দিন দিন উঠে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে মহারাজ আমাকে আর কোনো দিন রাজকোষের চাবি দেবেন না। তখন আমাকে শুধু ওই বেতনের পয়সায় সংসার চালাতে হবে। সেটা কি করে হয়? রোজ যেমন সূর্য ওঠে দিন রাত হয়, তেমনই মন্ত্রী চুরি করে, এটাই চিরন্তন সত্য। এবার কিছু একটা করে আমাকে মহারাজের মন জয় করতেই হবে, তাহলে এই কেল্লা ফতে। এই দেখ না, এক ঢিলেই ওই পাকা আমটা আমি পেরে দেব। ওরকম মনে হয়, আগে পেরে দেখা, তারপর তোর কথা বিশ্বাস করব। এই দাঁড়া দাঁড়া বলছি। কি বেয়াদব ছেলে রে বাবা। হবেই তো, যেমন দাদু তেমন তার নাতিরা। এই তো পেয়েছি। এই পাথরটা মহারাজের কাছে চমৎকারী পাথর বলে চালিয়ে দিতে পারলে কিছু মোহর ট্যাঁকে ঢুকিয়ে নেওয়া যাবে। হ্যাঁ, এটা দিয়েই আমি মহারাজের মন জয় করব। যাই, এখনই একবার রাজবাড়ির দিকে যাই। ওই গো রানী, খেতে দাও, একটু পরেই তো আবার রাজসভায় যেতে হবে। কি আজও ভাত ডাল আর কুমড়োর ঘ্যাঁট। রোজ রোজ মাছ মাংস ডিম খাওয়া উচিত নয়, তাছাড়া আপনার বয়স হচ্ছে। রোজ রোজ এই একই খাবার খেতে আমার মোটেই ভালো লাগে না। ও রানী, রানী গো, আমার যে আজ সকাল থেকেই বড় কচি পাঁঠার মাংস খেতে ইচ্ছে করছে। না না না, একদম না।